ঠাকুরগাঁওয়ে মুক্তিপণ দেয়ার 25 দিন পর তরুণের মরদেহ উদ্ধার। গ্রেপ্তার 3 অপহরণকারী বাড়িতে বিক্ষুব্ধদের আগুন। ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা, কারণ জানতে তদন্তে পুলিশ। পটুয়াখালীতে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পরিবারের পাশে থাকার আশ্বাস রাজনৈতিক দলের নেতাদের। ঈদে রেলযাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি, ইঞ্জিন মেরামত ও রঙের কাজে ব্যস্ত শ্রমিকরা, সময়ের আগেই হস্তান্তর করার আশা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 25 লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফেরত পেলেন না বাবা। ঠাকুরগাঁওয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের 25 দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় নারীসহ 3 জনকে গ্রেপ্তারের পর মরদেহের খোঁজ পায় পুলিশ। এদিকে আটক একজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর হত্যা করার ধারণা পুলিশের। 23 ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হন মিলন হোসেন। ওই দিন রাতেই তার মুক্তিপণ হিসেবে 25 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। 9 মার্চ মিলনের বাবা মুক্তিপণের টাকা দিলেও ছেলেকে ফেরত পাননি। পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে অপহরণে জড়িত 3 জনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে বিটবাজার এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় মরদেহ। পরে অপহরণকারী সেজান আলীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্থানীয়রা। টাকা দেওয়ার পরেও ছেলে আমরা পাচ্ছি না। আজকে রাত্রে এই আমাকে মিলনকে মেরে ফেলা হয়েছে। মিলনের আমরা লাশ পাইলাম। আমি ঠাকুরগাঁ জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, ঠাকুরগাঁ জেলার সকল মানুষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যেন মিলনের মতো আর কোনো শিশু ঠাকুরগাঁর অপহরণ না হয়। পুলিশের ধারণা, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করে চক্রটি। তাদের কাছ থেকে 4,87,000 টাকা উদ্ধার করা হয়েছে। এরকম আরও কয়েকটি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। আমরা গতকাল 2 জন আসামিকে অ্যারেস্ট করি। একজন হচ্ছেন সিজান আর একজন মুরাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে। দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থী মিলন হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে সহপাঠীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার জালসা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সকালে আবুল কাশেম মানিকগঞ্জে যাবার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পর জালসা এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাসেদ সহ কয়েকজন তাকে হত্যা করেছে। হত্যার খবরে ঘটনাস্থলে পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশের বাসার একজন দেখে আম্মুরে ডাকে, পরে আম্মু গিয়ে জড়ায় ধরার পরে তখন আব্বু সেন্সলেস হওয়ার আগে বলছিল যে জলিল, বাসেদ, এদের নাম বইলা পরে সেন্সলেস হয়ে যায়। পাশের বাসার একজন চিৎকার দিছে যে বাইরে মাইরা হালাইলো, তখন আমি দৌড়তে গিয়ে জড়ায় ধরলাম। ধরার পরে তখন এই নামগুলো বইলা গেছে। চট্টগ্রামের রাউজান ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধ সহ 9 জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের সময় 5টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। ইফতারের আগে সেই অনুষ্ঠানে বিএনপির সাবেক সাংসদ গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের সাথে ইফতার আয়োজন নিয়ে সংঘর্ষ বাধে। এতে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহত আরও বেশ কয়েকজন। পুড়িয়ে দেওয়া হয়েছে 5টি মোটরসাইকেল। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।
পটুয়াখালীর দুমকিতে জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি চিকিৎসাধীন ভুক্তভোগীর চিকিৎসার খোঁজ খবর নেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নাহিদ ইসলাম। অপরদিকে ভুক্তভোগীর খোঁজ নিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল হাসান মামুনের নেতৃত্বে হাসপাতালে আসেন। এর আগে মঙ্গলবার রাতে ওই ভুক্তভোগী শিক্ষার্থী নানা বাড়িতে যাওয়ার পথে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ৩ জনকে আসামি করে দুমকি থানায় মামলা করা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুরে 2 শিশু ধর্ষণের ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। পরে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ভুক্তভোগী 2 শিশুর পরিবার জেলার রায়পুর ও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার ভবানীগঞ্জের চর উভতি এলাকায় 6 বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত রিপন হোসেন। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে আসামি মনির হোসেন। ঘটনা জানাজানির পর একটি প্রভাবশালী চক্র 2টি ঘটনায় মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে নির্যাতিত 2 শিশুর পরিবার থানায় মামলা করলে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট নিরসন নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঈদে মহাসড়কে যানজটের কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ঘরমুখী যে মানুষ থাকবে ঈদ উপলক্ষে, সে মানুষকে কীভাবে হলো যে আমরা নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে একটি সেবা দিতে পারি, সেই কারণে হলো আজকে আলোচনা হয়েছে এবং মতামত দিয়েছে। ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে শেষ সময়ের তোড়জোড় চলছে রেলওয়ে কারখানাগুলোতে। ইঞ্জিন মেরামত থেকে শুরু করে কোচগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ ও ইঞ্জিন সরবরাহ হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে অধিক যাত্রী পরিবহনে বগি মেরামত, রং করা সহ নানা কর্মযজ্ঞে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। ঈদ উপলক্ষে রেলবহরে যুক্ত হচ্ছে 135টি কোচ। এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে 103টি। কারখানা কর্তৃপক্ষ বলছে, কয়েকদিনের মধ্যেই বাকি কোচগুলো দেয়া হবে সংশ্লিষ্ট বিভাগকে। এই গাড়িগুলো অপারেটিং বহরে যোগ হলে পরে সেগুলো বাড়তি কোচ হিসেবে সংযোজিত হবে এবং তা দ্বারা ঈদের অতিরিক্ত যাত্রী হ্রাস কাটানোতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে। লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রী সেবা দেওয়ার বিষয়টি মাথায় রেখেই অতিরিক্ত কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। স্বাচ্ছন্দ্যবোধ একটা যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। যত সংখ্যক লোকবলে আমাদের দরকার তার 2-3 ভাগ লোকই নাই। শুধু সৈয়দপুর নয়, এমন চিত্র দিনাজপুরের পার্বতীপুরের লোকোমোটিভ কারখানায়ও। ঈদকে সামনে রেখে 13টি রেল ইঞ্জিন মেরামতের লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হস্তান্তর হয়েছে 9টি। আমরা অন্যান্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ উৎপাদন দিতে সমর্থ হয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা রাখি এই লোকোমোটিভ আমাদের রেলবহরে যুক্ত হয়ে লোকোমোটিভের সংখ্যা বৃদ্ধি করেছে এবং লোকোমোটিভের সংকট অনেকটাই কমে আসবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই কারখানাগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। লোকবল সংকটেও ঈদে যাত্রী সেবার বিষয়টি পেয়েছে গুরুত্ব। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদ কেনাকাটার খবর। চট্টগ্রামে তরুণ তরুণীদের দেশীয় পোশাকের পাশাপাশি পছন্দ পাকিস্তানি ও ভারতীয় পাঞ্জাবি 3 পিসের। নতুন ডিজাইনের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। তাদের দাবি, গতবারের চেয়ে পোশাকের দাম বেড়েছে 20 থেকে 30%। 5 শতাধিক মার্কেটে প্রায় 1000 কোটি বিক্রির আশা ব্যবসায়ীদের।
তেরিবিন ইশকে মুর্শিদ মিনসে মোহাব্বত সহ পাকিস্তানি জনপ্রিয় সব ড্রামার নামে বাহারি পোশাক নারীদের পছন্দের শীর্ষে। ডিজাইন ও পোশাকের দাপটে অনেকটাই পিছিয়ে ভারতীয় পোশাক। চাহিদা ভালো থাকায় নগরীর সব মার্কেটেই শোভা পাচ্ছে নারীদের পাকিস্তানি পোশাক। পাকিস্তানি ড্রামা যেগুলো সিরিয়াল আছে ওখানে দেখে দেখে ওখানের মধ্যে খুবই ডিজাইনগুলো খুবই সুন্দর থাকে এবং ডিজাইনের মধ্যেও খুবই ভালো আছে এবং সব প্রত্যেকটাই ড্রেস অনেক সুন্দর থাকে। এদের কাপড়গুলো মানে দেখলেই মনে হয় যে অনেক সুন্দর হবে, মানে পরলে অনেক ভালো লাগে। তবে বিপরীত চিত্র ছেলেদের পাঞ্জাবির বাজারে। আরাম আর বৈচিত্র্যময় হওয়ায় ভারতীয় পাঞ্জাবিতেই ঝুঁকছেন তারা। রাজস্থান হচ্ছে দিল্লি বা কলকাতা যেগুলো হচ্ছে পাঞ্জাবি সেগুলো হচ্ছে আরামদায়ী। এপ্রিল মাস বুঝতে পারতেছেন বেশ গরম হবে, এই জন্য আমরা কটনটাকে প্রেফার করতেছি আর কি। বিক্রেতাদের দাবি ভারতের রাজস্থান, দিল্লি ও কলকাতার পাঞ্জাবির চাহিদা বেশি, আর নকশা ও মানে অনন্য হওয়ায় ভারতের থেকে পাকিস্তানি পোশাকে আগ্রহ বেশি নারীদের। 2290 থেকে শুরু করে 7-8 পর্যন্ত আছে, কটনের মধ্যে 2290 থেকে 3000-এর মধ্যে আছে, আর পার্টিওয়ার যেগুলো আছে একটু গর্জিয়াস এগুলো আপনার 4 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। পাকিস্তানি কাপড়গুলো একটু ডিফারেন্স, ডিজাইন ফ্যাশনেবল, ওগুলা একটু চলে বেশি, আর মেয়েদের একটু চাহিদা বেশি পাকিস্তানি কাপড়। নগরীতে রমজান জুড়ে শপিং মলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের অর্থনীতিকে সচল করতে পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক ও উদ্যোক্তা অনন্ত জলিল। তার দাবি এতে এক শ্রেণীর শ্রমিক সংগঠন ছাড়াও বিজিএমইএ এর একাংশ দায়ী। বুধবার সাভারের হেমায়েতপুরে তার মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে শ্রমিক অসন্তোষ ও কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অনন্ত জলিল বলেন, দেশে 240টি গ্রুপ অব কোম্পানি বন্ধ হয়ে গেছে, এতে বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। বেকারত্ব বাড়ায় দেশে ছিনতাই ও ডাকাতি বেড়েছে বলেও দাবি তার। এর আগে কারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল করেন অনন্ত জলিলের মালিকানাধীন 2টি কারখানার শ্রমিকেরা। বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। নওগাঁয় ডাকাতির পর পালাতে গিয়ে পুলিশের ধাওয়ায় ট্রাক উল্টে এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় আরও 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সদর উপজেলার এনায়েতপুরের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশে মানুষ বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ 6টি স্থানে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে 3 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। গাজীপুরে ছিনতাই হওয়া সিএসআরএম কোম্পানির একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়, তবে লুট হওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি। পুলিশ জানায়, গত 16 মার্চ নারায়ণগঞ্জের পাগলা এলাকার কারখানা থেকে 22 টন রড নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি। গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরিহিত 4 ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাক চালককে জোরপূর্বক নামিয়ে মারধর করে হাত পা ও চোখ বেঁধে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে দেয়। দুর্বৃত্তরা চালককে টাঙ্গাইলের মির্জাপুরের একটি জঙ্গলের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরদিন গাজীপুর থানায় সিএসআরএম কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আলামিন শেখ একটি মামলা করেন। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নূরজাহান বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। ভোরে আটপাড়া উপজেলার গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবুল মিয়ার সাথে তার মামা লাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ভোরে লাল মিয়া ও তার লোকজন নিয়ে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় নূরজাহান বেগম সহ 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নূরজাহান বেগম। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত 11 ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে মোশাররফ নামে একজন নিহত হন। এরই জেরে গত কয়েকদিন ধরে ওই গ্রামের কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় আকুলের বাড়ি ভাঙচুর ও ফসলি জমি লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরায় ধর্ষণ মামলার মূল আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর নাম বিভ্রাটের কারণে জেল খাটছেন আরেকজন। জেলায় 2017 সালে শিশু ধর্ষণের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্থানীয় এক ব্যবসায়ী। সম্প্রতি বোনের শ্বশুরবাড়িতে 8 বছরের শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর সামনে এসেছে এই তথ্য। 2017 সালে আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 5ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় মেয়েটির মা মামলা দায়ের করেন, তবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মূল আসামি। অন্যদিকে একই নাম হওয়ায় গ্রেপ্তার হয়ে জেলে আরেকজন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এজাহারে ভুল করে আসামির নাম দেওয়া হয় মোহাম্মদ আয়ুব শেখ, বাবার নাম ওমেদ আলী শেখ। 2017 সালেই আয়ুব গ্রেপ্তার হন, পরে 2021 সালে তার জামিন হয়। কিন্তু জামিননামায় নাম মোহাম্মদ আয়ুব আলী খান এবং বাবার নাম মোহাম্মদ যদন আলী খান লেখা হয়। আব্বা অনেক কিছু জানে না কোর্টের বিষয়ে, তারপরে হঠাৎ করে আরেকজনের আব্বার বদলে আরেকজনের ধরে নিয়ে যায় নির্দোষ সে। গত বছরের 14 জুলাই অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করে রায় হয়। কিন্তু যাচাই বাছাই না করেই এবছরের 27 ফেব্রুয়ারি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পাবনা জেলা কারাগারে রয়েছেন। পরিবার বলছে, এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ এখন আমার বাপ আর মেন মূল আসামির কাছে না যেয়ে আমার বাপের কাছে এসে আমার বাপকে নিয়ে যায়। জেলখানায় এখন আছে সে। এখন মূল আসামি বাইরে ঘোরে আর আমার বাপ নির্দোষী হয়ে জেল খাটে। মোহাম্মদ আয়ুব আলীর আইনজীবী জানান, তদন্ত কর্মকর্তা আসামির বাবার নাম ভুল লিখে অভিযোগপত্র দেন, বিচারকও সে অনুযায়ী রায় দেন। আইডেন্টিফিকেশনের মাধ্যমে দুইজনের যদি ক্রস চেক করা যায়, তাহলে হয়তো এই আসামিকে অতি দ্রুততার সাথে সে তার যে ভিকটিম হয়েছে এই শিকার থেকে সে মুক্তি পেতে পারে। 2017 সালে সুজানগর থানায় নারী অপহরণ, ধর্ষণ এবং সহায়তার অভিযোগে করা মামলাটিতে মোট আসামি করা হয় 3 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুর 250 শয্যার হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এই সময় বক্তারা বলেন, 2017 সালে নতুন ভবনের কাজ শুরু হয়, যার কাজ পায় রূপালী GM অ্যান্ড সন্স কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়েও ভবনের কাজ শেষ করতে পারেনি তারা। 5 আগস্টের পর ঠিকাদার গা ঢাকা দিয়েছেন, এজন্য পুরোপুরি বন্ধ রয়েছে ভবনের কাজ। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশনের জমি অধিগ্রহণে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্তরা। বক্তারা জানান, 2020 সালে তাদের না জানিয়ে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। 2021 সালে প্রকল্প বাতিল করা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর থেকে 175 পরিবারকে উদ্ধার করা হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।